সব শৈশবের গল্পে নাটক থাকে না। অনেক শৈশবে নিঃশব্দ কেটে যায় বাইরে থেকে স্বাভাবিক, ভদ্র, দায়িত্বশীল এক পরিবারে। খাবার আছে, পড়াশোনা আছে, নিয়মও আছে, কিন্তু অনুভূতির জায়গা নেই। যখন শিশুটি কেঁদেছিল তাকে শক্ত হতে বলা হয়েছিল। যখন সে ভয় পেয়েছিল তাকে বলা হয়েছিল এগুলো কিছুই না। যখন সে রেগে গিয়েছিল তাকে শেখানো হয়েছিল যে নিজের আবেগ চেপে রাখতে। ধীরে ধীরে সে শিখে নেয় নিজের ভেতরের জগৎটা ততটা গুরুত্বপূর্ণ নয়। সে হাসতে শেখে, দায়িত্ব নিতে শেখে, শক্ত থাকতে শেখে, শুধুমাত্র অনুভব করতে শেখে না। বড় হয়ে সে হয়তো সফল, স্থির, অন্যদের ভরসা, তবুও ভেতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করে তার। যেন জীবনের সব কিছু রয়েছে, শুধু নিজের সঙ্গে সংযোগটাই কোথায় যেন হারিয়ে গেছে। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজকের বই রানিং অন এমটি, ওভারকাম ইয়োর চাইল্ডহুড ইমোশনাল নেগলেক্ট বাই ডক্টর জনিস ওয়েব। এখানে আলোচনার কেন্দ্রবিন্দু কোনো দৃশ্যমান নির্যাতন নয়, বরং আবেগগত অবহেলা, যা ঘটে যখন শিশুর অনুভূতিকে দেখা, শোনা ও গ্রহণ করা হয় না। এই অনুপস্থিতি বড় হয়ে আত্মসম্মান, সম্পর্ক, সিদ্ধান্ত এবং নিজের পরিচয়ের ভেতরে এক অদ্ভুত ধরনের শূন্যতা তৈরি করে। মানুষ বুঝতেই পারে না কেন সে আবেগ চেনায় দুর্বল, কেন নিজের প্রয়োজন প্রকাশে অস্বস্তি, বা কেন সম্পর্কের মাঝেও দূরত্ববোধ অনুভব করে। এই বই সেই অদৃশ্য অভাবকেই ভাষা দেয়, দেখায় কিভাবে শৈশবে না পাওয়া আবেগগত সংযোগ প্রাপ্তবয়স্ক জীবনে প্রভাব ফেলে এবং কিভাবে ধীরে ধীরে নিজের অনুভূতির সঙ্গে আবারও সম্পর্ক গড়ে তোলে। চলুন এই বইয়ের ভেতরে প্রবেশ করি। পুরো বইটিকে সহজভাবে বোঝার জন্য আমরা এটিকে 4টি বড় অংশে ভাগ করেছি। প্রথমে অদৃশ্য সমস্যা, তারপরে তার প্রাপ্তবয়স্ক প্রভাব, এরপর পরিবর্তনের বাধা এবং শেষে সুস্থ হওয়ার পথ। এই প্রথম অংশে আমরা বুঝব সেই সমস্যাটিকে যার কোনো নাম ছিল না, চাইল্ডহুড ইমোশনাল নেগলেক্ট। চাইল্ডহুড ইমোশনাল নেগলেক্ট বা CEN এমন একটি অভিজ্ঞতা যা কী ঘটেছিল দিয়ে বোঝা যায় না, বরং কী ঘটেনি দিয়ে বোঝা যায়। এখন বড় কোনো নির্যাতন, বড় কোনো ট্রমা নাও থাকতে পারে, কিন্তু যা অনুপস্থিত ছিল তা হলো আবেগের স্বীকৃতি। একটি শিশু যখন কষ্ট পায়, ভয় পায় বা বিভ্রান্ত হয়, তখন যদি তার আবেগকে চিহ্নিত, গ্রহণ বা মূল্য দেওয়া না হয়, সে ধীরে ধীরে নিজের অনুভূতিকে অপ্রয়োজনীয় মনে করে এবং এটি শিখে যায়। এটাই দ্য প্রবলেম দ্যাট হ্যাজ নো নেম। বড় হয়ে মানুষ বুঝতেই পারে না কেন তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করে। ইমোশনাল নেগলেক্ট সাধারণত ইচ্ছাকৃত হয় না। এটি ঘটে যখন বাবা মা নিজের আবেগ নিয়ে অস্বস্তিতে থাকেন অথবা সন্তানের অনুভূতিকে গুরুত্ব দেওয়ার দক্ষতা অর্জন করেননি। শিশুকে হয়তো বলা হয়, এত সংবেদনশীল হয়েও না, এগুলো তুচ্ছ বিষয়, শক্ত হও। ফলে সে শেখে নিজের আবেগ চেপে রাখতে। এভাবেই হাউ ইমোশনাল নেগলেক্ট হ্যাপেন্স বাস্তবে রূপ নেয়। এটি এত অদৃশ্য কেন? কারণ এখানে আঘাত দৃশ্যমান নয়। কেউ আপনাকে অপমান করেনি, কিন্তু কেউ আপনার ভেতরের জগৎকে বুঝতেও চায়নি। বাইরে থেকে পরিবার স্বাভাবিক, তাই বড় হয়ে মানুষ ভাবে আমার তো কোনো সমস্যা ছিলই না। অথচ ভেতরের সংযোগহীনতা, আবেগ চেনার অসুবিধা, সম্পর্কের ভেতরে ফাঁকা অনুভূতি কাজ করে। এটাই হোয়াই ইমোশনাল নেগলেক্ট ইজ সো ইনভিজিবল। ইমোশনাল নেগলেক্টকে অন্যান্য অ্যাডভার্সিটি থেকে আলাদা করা জরুরি। শারীরিক বা মানসিক নির্যাতনের চিহ্ন স্পষ্ট হয়। ইমোশনাল নেগলেক্টে থাকে সেটি অনুপস্থিত। ভালোবাসা হয়তো ছিল, কিন্তু আবেগগত সাড়া ছিল না। তাই এর প্রভাব গভীর হলেও বোঝা অত্যন্ত কঠিন। এই অংশে দ্য ইমোশনাল নেগলেক্ট টেস্ট একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নেয়। কিছু সরল প্রশ্ন, যেমন আপনি কি সহজে নিজের অনুভূতির নাম বলতে পারেন? আপনি কি সাহায্য চাইতে অস্বস্তি বোধ করেন?
আপনি কি প্রায়ই ভেতরে ভেতরে ফাঁকা অনুভব করেন? এই প্রশ্নগুলো মানুষকে প্রথমবার বুঝতে সাহায্য করে সমস্যা তার চরিত্রে নয়, বরং তার আবেগগত ইতিহাসে রয়েছে। এই প্রথম অংশের মূল উপলব্ধি হলো চাইল্ডহুড ইমোশনাল নেগলেক্ট একটি অদৃশ্য অভাব। সমস্যা আপনার সংবেদনশীলতায় ছিল না, সমস্যা ছিল সেই পরিবেশে যেখানে আপনার অনুভূতিকে দেখা হয়নি, আর সেই বোঝাপড়ায় পরবর্তী অংশে এগিয়ে যাওয়ার ভিত্তি তৈরি করে। চলুন এবার বইয়ের দ্বিতীয় বড় অংশে প্রবেশ করি। চাইল্ডহুড ইমোশনাল নেগলেক্টের সবচেয়ে জটিল দিক হলো এটি বড় হয়ে সরাসরি সমস্যা হিসেবে দেখা যায় না, বরং ব্যক্তিত্বের একটি অংশ হয়ে যায়। অনেক প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদের দায়িত্বশীল, শক্ত, স্বাধীন ভাবেন, কিন্তু ভেতরের অনুভূতির সঙ্গে সংযোগ কমই থাকে। তারা সহজে কাঁদতে পারেন না, রাগ চেনেন না, নিজের চাহিদা প্রকাশ করতে অস্বস্তি বোধ করেন। শৈশবে যখন অনুভূতিকে গুরুত্ব দেওয়া হয়নি, তখন বড় হয়ে মানুষ নিজের ভেতরের সিগন্যালকেই অবিশ্বাস করতে শেখে। বাস্তব জীবনে এর প্রকাশ হয় অতিরিক্ত আত্মনির্ভরশীলতা, সাহায্য চাইতে সংকোচ, অথবা সব কিছু থাকা সত্ত্বেও এক ধরনের ফাঁকা অনুভূতি। সম্পর্কের ক্ষেত্রে এর প্রভাব আরও স্পষ্ট। হাউ CEN এফেক্টস ইউর রিলেশনশিপস। এই অংশে দেখানো হয় আবেগগত অবহেলায় বড় হওয়া মানুষ ঘনিষ্ঠ সম্পর্কের ভেতরে অসুবিধা অনুভব করতে পারে। তারা ভালোবাসে, দায়িত্ব নেয়, কিন্তু গভীর আবেগ ভাগ করতে পারে না। কখনো তারা অতিরিক্ত দেয়, কিন্তু নিজের প্রয়োজনকে জানায় না। কখনো আবার সঙ্গীর আবেগকে বোঝা কঠিন হয়ে পড়ে, কারণ নিজের আবেগের ভাষায় শেখা হয়নি। ফলে সম্পর্কের ভেতরে দূরত্ব তৈরি হয়, যা তারা ব্যাখ্যা করতে পারেন না। এই প্রভাব প্যারেন্টিংয়েও দেখা যায়। হাউ CEN এফেক্টস প্যারেন্টিং। যিনি নিজে আবেগগতভাবে অবহেলিত ছিলেন, তিনি অজান্তেই একই প্যাটার্ন বারবার পুনরাবৃত্ত করতে পারেন। তিনি সন্তানের প্রয়োজন মেটান, দায়িত্ব পালন করেন, কিন্তু সন্তানের আবেগকে নাম দেওয়া বা গ্রহণ করার ক্ষমতা কম থাকতে পারে তার মধ্যে। এটি ইচ্ছাকৃত নয়, বরং শেখা আচরণের ফল। এখানেই বইটি দেখায় চক্র ভাঙা সম্ভব যদি মানুষ সচেতন হন। দ্য ইমোশনালি নেগলেক্ট প্যারেন্ট ও দ্য 12 টাইপস অফ ইমোশনালি নেগলেক্টফুল প্যারেন্টস অংশে বিভিন্ন ধরনের অভিভাবকের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। কেউ কাজকেন্দ্রিক, কেউ নিজের সমস্যায় ডুবে থাকা, কেউ আবেগ নিয়ে অস্বস্তিতে থাকা, কেউ কঠোর ও নিয়ন্ত্রণপ্রবণ। তাদের সবার মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে: তারা সন্তানের আবেগকে সঠিকভাবে প্রতিফলিত করতে পারেন না। ফলে শিশু নিজের আবেগ বোঝার মানচিত্র পায় না। এই পুরো অংশের মূল উপলব্ধি হলো CEN বড় হয়ে আত্মসম্মান, সম্পর্ক ও প্যারেন্টিংয়ের ভেতরে গভীর প্রভাব ফেলে। এটি মানুষকে আবেগ থেকে বিচ্ছিন্ন করে, নিজের প্রয়োজনকে ছোট করতে শেখায় এবং সম্পর্কের ভেতরে নীরব দূরত্ব তৈরি করে। কিন্তু যখন কেউ বুঝতে পারে এই প্রভাব তার চরিত্রগত ত্রুটি নয়, বরং শৈশবের অভিজ্ঞতার একটি ফল, তখন তার পরিবর্তনের দরজা খুলে যায়। কারণ বোঝাপড়াই হলো সুস্থতার প্রথম ধাপ। এখন আমরা রয়েছি বইয়ের তৃতীয় অংশে, যেখানে আমরা প্রথমে বুঝতে শিখেছি অদৃশ্য সমস্যা কী, তারপর দেখেছি তার প্রভাব প্রাপ্তবয়স্ক জীবনে কেমন দেখা যায়। এখন প্রশ্ন আসে, জানার পরও পরিবর্তন এত কঠিন কেন? CEN এ বড় হওয়া মানুষের জন্য পরিবর্তন কঠিন হয় কারণ তারা ছোটবেলা থেকেই নিজেদের আবেগকে উপেক্ষা করতে শিখে গেছে। যখন বছরের পর বছর নিজের অনুভূতিকে গুরুত্ব না দিয়ে বড় হওয়া হয়, তখন অনুভূতি চেনা, প্রকাশ করা বা গুরুত্ব দেওয়া এই সবই অস্বস্তিকর হয়ে ওঠে। হোয়াই ইটস হার্ড টু চেঞ্জ। এই অধ্যায়ে দেখানো হয় যে এই প্রতিরোধ ইচ্ছাকৃত নয়, এটি গভীরভাবে শেখা অভ্যাস। অনেকেই বলেন, আমি জানি আমাকে খোলামেলা হতে হবে, কিন্তু আমি পারি না, কারণ আবেগ প্রকাশ করার জন্য তাদের নিরাপদ মনে হয় না। ছোটবেলায় যখন কেউ কাঁদলে বা কষ্ট পেলে গুরুত্ব পায়নি, তখন বড় হয়ে সাহায্য চাইতে তার লজ্জা লাগে। তারা ভাবে, আমি নিজেই সামলে নেব। এই অতিরিক্ত আত্মনির্ভরশীলতা আসলে এক ধরনের ইমোশনাল ব্লক। বাস্তব জীবনে এটি দেখা যায়।
কেউ বুঝতে পারে তার সম্পর্কে সমস্যা আছে, তবুও নিজের অনুভূতি নিয়ে কথা বলতে পারে না। কেউ জানে তাকে নিজের চাহিদা জানাতে হবে, তবুও সে চুপ থাকে, কারণ ভেতরে একটা পুরনো বিশ্বাস কাজ করে যে আমার অনুভূতি গুরুত্বপূর্ণ নয়। এই অংশের মূল উপলব্ধি হলো পরিবর্তনের বাধা দুর্বলতা নয়, এটি দীর্ঘদিনের মানিয়ে নেওয়ার ফল। যখন কেউ বুঝতে পারে যে তার অস্বস্তি স্বাভাবিক এবং পরিবর্তন ধীরে ধীরে হয়, তখন সে নিজের প্রতি কঠোর না হয়ে ধৈর্য ধরতে শেখে। হিলিং শুরু হয় জোর করে বদলাতে চাওয়া দিয়ে নয়, বরং নিজের ভেতরের প্রতিরোধকে বুঝে নেওয়ার মাধ্যমে। এখন আমরা বইয়ের শেষ অংশে পৌঁছেছি, সুস্থ হওয়ার একটি পথ। শৈশবের আবেগগত অবহেলা মানুষকে ভেঙে দেয় না, বরং তাকে অনুভূতি থেকে বিচ্ছিন্ন করে দেয়। তাই হিলিং শুরু হয় আবার সেই সংযোগ ফিরিয়ে আনার মাধ্যমে। হাউ টু বিগিন হিলিং এই অংশে বলা হয় যে প্রথম ধাপ হলো স্বীকার করা, হ্যাঁ, আমাদের শৈশবে আবেগের জায়গা কম ছিল। এটি অভিযোগ নয়, বরং একটা বোঝাপড়া। যখন কেউ নিজের অভিজ্ঞতাকে অস্বীকার করা বন্ধ করে, তখন পরিবর্তনের একটা নতুন স্থান তৈরি হয়। এরপর আসে লার্নিং টু আইডেন্টিফাই অ্যান্ড নেম ইয়োর ফিলিংস। অনেকেই বুঝতেই পারে না তারা ঠিক কী অনুভব করছেন। তারা শুধু বলেন ভালো লাগছে না বা ঠিক আছি, কিন্তু আবেগের নাম শেখা খুব গুরুত্বপূর্ণ। দুঃখ, হতাশা, লজ্জা, একাকিত্ব বা বিরক্তি। প্রতিদিন কয়েক মিনিট থেমে নিজেকে জিজ্ঞেস করা, আমি এখন কি অনুভব করছি। এই ছোট ছোট অভ্যাস ধীরে ধীরে ইমোশনাল অ্যাওয়ারনেস তৈরি করে। বিল্ডিং ইমোশনাল অ্যাওয়ারনেস মানে হলো নিজের ভেতরের সিগন্যালকে গুরুত্ব দেওয়া। এর পরবর্তী ধাপ হলো ডেভেলপিং সেলফ কম্প্যাশন। সিইএনে বড় হওয়া মানুষ সাধারণত নিজের প্রতি অনেক কঠোর হয়। তারা ভাবে আমার এত কষ্ট হওয়ার কথা না, বা আমি এত দুর্বল কেন। সেলফ কম্প্যাশন মানে নিজেকে দোষ না দিয়ে বোঝা, আমি এমন অনুভব করছি কারণ আমার ভেতরের অংশটি দীর্ঘদিন উপেক্ষিত ছিল। নিজের সঙ্গে নরম ভাষায় কথা বলা, ভুলকে মানবিকভাবে দেখা, এগুলো আবেগগত শক্তি গড়ে তোলে। হিলিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো লার্নিং টু আস্ক ফর হেল্প। অনেকেই সাহায্য চাইতে অস্বস্তি বোধ করেন, কারণ ছোটবেলায় তারা শিখেছেন নিজের আবেগ নিজেকেই সামলাতে হয়। কিন্তু সুস্থ সংযোগ তৈরি করতে হলে অন্যের সঙ্গে অনুভূতি ভাগ করা অত্যন্ত জরুরি। ধীরে ধীরে বিশ্বাসযোগ্য মানুষের কাছে নিজের ভেতরের অভিজ্ঞতা প্রকাশ করা ইমোশনাল কানেকশনকে আরও শক্ত করে। শেষে আসে ব্রেকিং দ্য সাইকেল। যখন কেউ নিজের আবেগকে চিনতে, গ্রহণ করতে এবং প্রকাশ করতে শেখে, তখন সে আর একই অবহেলার প্যাটার্ন পরবর্তী প্রজন্মে বহন করে না। সে সন্তানের আবেগকেই গুরুত্ব দিতে পারে, সম্পর্কের ভেতরে উপস্থিত থাকতে পারে। এই অংশের মূল বার্তা হলো ইমোশনাল নামনেস স্থায়ী নয়। অনুভূতি চেপে রাখা শেখা ছিল টিকে থাকার একটা উপায়, কিন্তু এখন সেই অনুভূতির সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তোলা সম্ভব। হিলিং মানে হঠাৎ বদলে যাওয়া নয়, ধীরে ধীরে নিজের ভেতরের জগতের সঙ্গে আবার সংযোগ স্থাপন করা, আর সেই সংযোগই মানুষকে সত্যিকারের আবেগগত শক্তিতে নিয়ে যায়। রানিং অন এমটি আমাদের শেখায় যে শৈশবের আবেগগত অবহেলা কোনো দৃশ্যমান ক্ষত না রেখে গেলেও তা প্রাপ্তবয়স্ক জীবনের আত্মপরিচয়, সম্পর্ক এবং আত্মসম্মানের ভেতরে নীরবে কাজ করে। আমরা অনেক সময় ভাবি আমাদের সমস্যা ব্যক্তিত্বের ত্রুটি, অথচ বাস্তবে আমরা এমন পরিবেশে বড় হয়েছি যেখানে অনুভূতিকে কখনো গুরুত্ব দেওয়াই হয়নি। এই বই দেখায় যে অভিযোগ নয়, সচেতনতা হলো প্রথম ধাপ। আত্মদোষ নয়, বোঝাপড়াই পরিবর্তনের শুরু। নিজের অনুভূতিকে চেনা, নাম দেওয়া এবং গ্রহণ করা, এই ছোট ছোট চর্চাই ভেতরের শূন্যতাকে ধীরে ধীরে পূর্ণতায় রূপ দেয়। সাহায্য চাইতে শেখা কোনো দুর্বলতা নয়, এটি আবেগগত পরিপক্কতার একটি চিহ্ন। যখন আমরা নিজের ভেতরের শিশুটিকে অবহেলা না করে সম্মান দিই, তখন পুরনো চক্র ভাঙতে শুরু করে। শেষ পর্যন্ত এই বই শক্ত হওয়ার কথা বলে না, বলে সংযুক্ত হওয়ার কথা, নিজের অনুভূতির সঙ্গে, নিজের মানুষের সাথে
এবং নিজের সত্যিকারের সত্তার সাথে। এবার আপনার পালা। একটু পজ নিন। দেখুন আপনি কি এখনও অন্যকে খুশি রাখতে গিয়ে নিজেকে ছোট করছেন কিনা। আজ নিজেকে দোষ দেবেন না, নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। শুধু কমেন্টে লিখুন, আই চুজ টু অনার মাই ট্রু সেলফ। ছোট হোক, কিন্তু এবারটা নিজের জন্য হোক। তাহলে এটাই ছিল রানিং অন এমটি বাই ডক্টর জনিস ওয়েব এর বইটির মূল সারাংশ। এই বই আমাদের শেখায় না অতীত বদলাতে, শেখায় কিভাবে অদৃশ্য আবেগগত শূন্যতাকে চিনে নিজের অনুভূতির সঙ্গে নতুন করে কানেকশন গড়ে তুলতে হয়। কারণ সত্যিকারের শক্তি আসে তখনই যখন আমরা নিজের আবেগকে অস্বীকার না করে গ্রহণ করতে শিখি। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।